শেখ হাসিনার বিচার প্রক্রিয়া বিটিভির মাধ্যমে আজ সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এর জন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ। সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের। আজ শেখ হাসিনার বিরুদ্ধে দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগপত্র। প্রথমে বিটিভির মাধ্যমে এ প্রক্রিয়া সম্প্রচার করা হবে, তবে আদালতের অনুমতি পেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিচার সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরা সহ সকল যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে। এর আগে জুলাই আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারের স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তান সহ বিশ্বের 21টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের সুবিধা রয়েছে। আমরা ট্রাইব্যুনালে উক্ত ফরমাল চার্জের উপরে শুনানির বিষয়টি সরাসরি সম্প্রচার করার জন্য ট্রাইব্যুনালের বরাবর আবেদন করব। মাননীয় ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করেন এবং সরাসরি সম্প্রচারের অনুমতি দেন, তবে ট্রাইব্যুনালের ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল থেকে ফরমাল চার্জের উপরে শুনানির প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনেও উক্ত প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পেতে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আপিল বিভাগের কার্যতালিকার 1 নম্বরে রয়েছে মামলাটি। কয়েকদিনের শুনানি শেষে গত 14ই মে রায়ের দিন নির্ধারণ করে আপিল বিভাগ। 2008 সালে নির্বাচন কমিশন জামায়াত ইসলামীকে নিবন্ধিত করার পর 2009 সালে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করে 25 ব্যক্তি। ওই রিটের শুনানি শেষে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে দেয় হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। আইনজীবী না আসায় 2023 সালের নভেম্বরে আবেদনটি খারিজ করে দেয় আপিল বিভাগ। সরকার পরিবর্তনের পর আপিলটি আবারও পুনরুজ্জীবিত করে শুনানি শেষে চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে। জামায়াতের আইনজীবীরা জানান, কেবল নিবন্ধন নয়, দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে পূর্ণাঙ্গ রায়ে নির্বাচন কমিশনের প্রতি নির্দেশনা চেয়ে মৌখিক আবেদন করেছেন তারা। তবে কিছু জটিলতা থাকা এই সংক্রান্ত একটি লিখিত আবেদন প্রত্যাহার করে নেন তারা। সংবিধানে নিজেদের ইচ্ছে মতো পরিবর্তন আনতে চায় অন্তর্বর্তী সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ মন্তব্য করেছেন। ডিসেম্বরের পর নির্বাচনের পক্ষে সরকারের একটি যুক্তি থাকলেও তা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান। শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল। কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন নেতারা। সভায় সালাউদ্দিন আহমেদ জানান, রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু করবে ঐকমত্য কমিশন। সেই বৈঠকে বিএনপির সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে, এই যে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হয়? এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর চেষ্টা করা হচ্ছে। জনসম্মতি ছাড়াই সংবিধান পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। শুনে রাখুন, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ, ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? সংকট কাটাতে শুধু আলোচনা নয়, বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপি নেতা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করিডোর দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় কিনা মানুষের এমন প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সিডাপ মিলনায়তনে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়া তাদের নাগরিক অধিকার। কেন করিডর দিয়ে রোহিঙ্গা ফেরত পাঠাতে হবে এমন প্রশ্ন করেন তিনি। বলেন, করিডর দিলে দেশ আফগানিস্তান ও পাকিস্তানে পরিণত হবে। বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ বাদ দিয়ে বাকি সব এখতিয়ার বহির্ভূত কাজ করছে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে সে অব্যাহতভাবে অন্যান্য রাষ্ট্রের ইন্টারেস্ট সার্ভ করত। তাহলে আপনি কি সেদিকে কোনো দিকে যাচ্ছে নাকি? এই প্রশ্নটা তো উঠতেই পারে, কারণ কোনো যুক্তিতে আমরা এখানে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো করিডোর, কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড ইট। বারবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তুলে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। মানবতা বিরোধী অপরাধের বিচার সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন মানা হবে না বলেও হুঁশিয়ারি তার। শনিবার গুলশানে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সংবিধান বিলুপ্ত করে নতুনভাবে লিখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে বাধা দেওয়া হলে বিপ্লবের মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি বন্ধ করা হবে। এ সময় ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা ইস্যুতে নির্বাচন কমিশনের ওপর আস্থার সংকটের কথাও উল্লেখ করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। কেউ বলেছে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবেই হবে। এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে, স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া। এই ধরনের গুন্ডা মাস্তানি থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? ফরিদপুরে পুলিশের সামনে বৈষম্য বিরোধী নেত্রী বৈশাখী ইসলামকে মারধরের ঘটনায় 3 মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নগরকান্দা থানার ওসি সফর আলীকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম জানান, বৈষম্য বিরোধী নেত্রীকে মারধরের ঘটনায় নগরকান্দা থানায় পৃথক 3টি মামলা হয়েছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় 2টি মামলায় বাদী হয়েছেন বৈশাখী ইসলাম বর্ষা। এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় সরকারি কাজে বাধা দেয় অভিযোগে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। এদিকে প্রশাসনিক কারণ দেখিয়ে নগরকান্দা থানার ওসি সফর আলীকে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলামকে মারধরের অভিযোগ উঠে বিএনপি নেতার বিরুদ্ধে। পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ফোরাম জোট। ঢাকার 26টি পরিচালক পদের মধ্যে 25টিতে জয়ী এই জোটের প্রার্থীরা। আর চট্টগ্রামে 9টি পরিচালক পদের মধ্যে ফোরাম জিতেছে 6টিতে। মোট 31টি পরিচালক পদে জয় ফোরামের, আর বাকি 4টি পদ জয় পেয়েছেন সম্মিলিত পরিষদ। ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে সকাল 8টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে ভোট গ্রহণ। এবার ভোট যুদ্ধে লড়েন মোট 76 জন প্রার্থী। ভোট দেন 1864 জন গার্মেন্টস মালিক। এবারে নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ 35টি পরিচালক পদের বিপরীতে প্রার্থী দেয়। বাকি 6 জন ঐক্য পরিষদের ব্যানারে স্বতন্ত্রভাবে ভোট করেন। এবারে নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান। আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। কোন নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে, যখন যে চ্যালেঞ্জ আসবে সেটা নিয়ে কাজ করব। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব, আমরা শ্রমিক কল্যাণ তহবিল নিয়ে কাজ করব, এক্সিট প্ল্যান নিয়ে কাজ করব, যেটা আমাদের ম্যানিফেস্টোে বলেছি। দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও
খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করেছে। আজ থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি লিটার ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। কেরোসিনের নতুন দর 114 টাকা। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। নজিরবিহীন অব্যবস্থাপনা ঢাকা উত্তর সিটির পশুর হাটগুলোতে। ইজারা চূড়ান্ত হওয়ার আগেই অনেক হাটে উঠে গেছে কোরবানির পশু। বিক্রি শুরু হলেও নেই নিরাপত্তা। পানি ও আলোর ব্যবস্থা না থাকায় দুর্ভোগে বিক্রেতারা। যারা হাট বসিয়েছেন খোঁজ নেই তাদেরও। এ নিয়ে কোনো জবাব নেই উত্তর সিটি কর্পোরেশনের। রাজধানীর উত্তরার দেয়াবাড়ি হাটে প্যান্ডেল টানানো হয়েছে 7 দিন আগে। কোরবানির পশু আসতে শুরু করেছে বৃহস্পতিবার থেকে। শনিবার দেখা গেল চলছে বেচাকেনা, অথচ এদিন সকালেও হাটটির ইজারা চূড়ান্ত হয়নি। আমরা এই লাল গরুটা কিনেছি 3 নাম্বার, এটা কিনেছি 82,000 টাকা দিয়ে। আগে কিনলাম হচ্ছে একটু আগে, আমরা নিয়ে যাব 2 দিন পরে, নিয়ে তারপর আমরা বাসায় পালবো। গরু অনেক আছে, একটা বেশি খরচপাতি তো দরকার। এই যে হাটে বিদ্যুৎ নাই, লাইট নাই, আর নাই, খাইতে হবে আর করতে হবে। এই দেখছি পুরো ক্লিয়ার করা আছে, পুরো বান্ধ। ওই হাতে আমরা দেখছি এখন কোনো কিছু নাই, খালি খুঁটি পুঁতা, এখন লোকজন নাই, বাথরুম নাই, পানি নাই, এই লোকজনের গরু কারেন্টের নাই, আমাদের মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে। কে বা কারা এই হাট বসিয়েছে জানে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে নেই পানি ও আলোর ব্যবস্থা, নেই নিরাপত্তার পালাই। এমন অবস্থায় নাজেহাল পশু বিক্রেতারা। খাওয়ার পানি নাই, গরু খাওয়ার পানি নাই, নিরাপত্তা কম, খুব সমস্যার ভিতরে আছি আমরা। ভাইয়েরা তো কেউ নাই, সব পালাইছে, কোনো দেখা সাক্ষাৎ নাই। প্রথম দিন এসে দেখা করছে, করে কোথায় গেছে আর খুঁজে পাইতেছে। রাতে অন্ধকারে থাকতে হয়, আলো নাই। হ্যাঁ, আমরা আলোর কথা বলতে গেলে বলে যে এখন আমাদের হুকুম আসেনি আলো দেওয়ার মতন, এই জন্য আমরা আলো লাইট দিচ্ছি না। আড়াই কল, এবার একটা কলও নেই। কিভাবে আমাদের যে কষ্ট, আমরা 4 দিন আসিছি, এই কষ্ট করেই যাচ্ছি আমরা। উত্তর সিটির আরেক হাট ইস্টার্ন হাউজিং। ইজারা নিশ্চিত হওয়ার আগেই প্রস্তুতি শুরু করে একটি মহল। হাট কর্তৃপক্ষের খোঁজ না থাকলে উঠেছে কোরবানির পশু। এ নিয়ে কথা বলছেন না সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের কর্মকর্তারা। যোগাযোগ করেও প্রশাসকের জবাব পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দরদামে মিলে গেলেই ক্রেতারা নিচ্ছেন পছন্দের গরু কিংবা ছাগল। প্রাকৃতিকভাবে লালন করা দেশি ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। বড় সাইজের গরু কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। চাঁদপুরের সবচেয়ে বড় গরু ভুইয়ারাজের ওজন 1.5 টন। 4 বছর ধরে লালন পালন করা গরুটির দাম 8 লাখ টাকা। ভুইয়ারাজকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছে লোকজন। বংশ অনুযায়ী নামকরণ হয়েছে, ঠিক আছে, এই কারণে এটার নাম দিয়েছি ভুইয়ারাজ। আর চাঁদপুরে আমি যত জায়গাতে এগুলো দেখছি, ইনশাল্লাহ আমার গরুর উপরে কোনো বড় গরু নাই, ঠিক আছে। আমি এই গরুটা আমি চাঁদপুরের সেরা মনে করি। আমাদের এলাকাতে এরকম আর দেখে নেই ভুইয়ারাজের মতো। আর আমি এখানে আসা যাওয়া করি, সবসময় দেখি উনি যথেষ্ট পরিমাণ ভালো যত্ন করে। মাগুরায় 4.5 ফুট উচ্চতা এবং 5 ফুট দৈর্ঘ্যের ছাগলের কাঙ্ক্ষিত দাম না পেয়ে দুশ্চিন্তায় আরব আলী। আমি 4 বছর করতেছি, এর খরচ বেড়ে যাচ্ছে। আর আমার গত কোরবানিতে আমি হাটে নিয়েছিলাম, দাম আসলে ভালো দাম হয়নি, দাম পাইনি। নেত্রকোনায় কোরবানির জন্য প্রস্তুত লালু আর সাধু নামের দুটি ছাগল। 120 কেজি ওজনের ছাগল দুটির দাম ধরা হয়েছে 2 লাখ টাকার বেশি। এই পর্যন্ত 2বার ভ্যাকসিন করা হয়েছে। তো সেই ছাগলটা সেক্ষেত্রে সম্পূর্ণভাবে পিপিআর মুক্ত এবং অন্যান্য ডিজিজ তো ফ্রি। তো সেক্ষেত্রে আমি বলবো যে 100% কোরবানির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং যারা কিনবেন তারা লাভবানই হবেন। কোরবানির সামনে রেখে লাভের আশায় হবিগঞ্জে গরু পালন করেছেন অনেকেই। এবার সবচেয়ে বড় গরু লালন করেন নবীগঞ্জ উপজেলার এমবি অ্যাগ্রো ফার্ম। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালি উপজেলার যমুনার ডান তীরে ব্যাপক ভাঙনের কবলে পড়েছে কয়েক বছরে। ভাঙন রোধে 6.5 কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে তা শেষ না হওয়ায় আতঙ্কে নদী তীরের বাসিন্দারা। তবে বর্ষা মৌসুমের আগেই বাঁধের বেশিরভাগ কাজ শেষ হবে বলছে কর্তৃপক্ষ।
প্রতিবছর যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় শাহজাদপুর উপজেলার এনায়েতপুরের জালালপুর, ব্রাহ্মণগ্রাম, ঘাটাবাড়ি, হাটপাঁচিল সহ আশপাশের কয়েকটি গ্রাম। এরই মধ্যে নদীতে বিলীন ওই এলাকার বহু বসতভিটা, রাস্তাঘাট সহ ফসলি জমি। তাই বর্ষা মৌসুমে দুশ্চিন্তায় থাকতে হয় নদীপাড়ের বাসিন্দাদের। নদীর ডান তীরে 6.5 কিলোমিটার বাঁধ নির্মাণে কয়েক বছর আগে একটি প্রকল্প নেওয়া হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে শেষ হয়নি তা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কাজ যদি না হয় বর্ষায় তাহলে আবার ভাঙ্গা বিলান হবে। চট্টা কাইটে যদি ক্যালেন তৈরি করে আপনার যদি একটা কসবাত করে দেওয়া হইতো, অনেক এলাকার মানুষ হয়তো আরো টেকসই হইতো এই বাঁধটা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে অগ্রগতি ভালো, বর্ষার আগেই শেষ হবে কাজ। আমাদের কাজের প্রায় 85-87% কাজ শেষ। আমরা আশা করছি যে বিগত সময় যে বর্ষা মৌসুম আসার আগে আমরা সম্পূর্ণ কাজ শেষ করতে সক্ষম হব। পুরো প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্লেসিং কাজ মোটামুটি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, ডাম্পিং কাজ চলমান আছে। আমরা হয়তো 1-1.5 মাসের ভিতর ডাম্পিং কাজটা আমরা একটা পর্যায়ে নিয়ে যাব, যাতে নদী ভাঙ্গনে ওই এলাকাটা আর ক্ষতিগ্রস্ত না হয়। এনায়েতপুরের ব্রাহ্মণগ্রাম থেকে হাটপাঁচিল পর্যন্ত বাঁধ নির্মাণে খরচ ধরা হয়েছে 650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মেয়াদ বাড়ানোর পরও মানিকগঞ্জে খাল পুনর্খনন ও শোভাবর্ধন প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ধীরগতির কারণে অগ্রগতি মাত্র 70%। এছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। ফলে স্থায়িত্ব নিয়েও শঙ্কায় স্থানীয়রা। 2022 সালে সিআরডিপি 2 প্রকল্পের আওতায় মানিকগঞ্জ শহরে খালের 1 কিলোমিটার অংশে খনন ও শোভাবর্ধনের কাজ শুরু করে পৌরসভা। 2023 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয়। তবে দ্বিতীয় মেয়াদেও কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। প্রকল্পের অগ্রগতি 70%। পাশাপাশি নিম্নমানের সিসি ব্লক ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এছাড়া অপরিকল্পিতভাবে খালের মাঝে বাঁধ দেয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে বলছেন সংশ্লিষ্টরা। ব্লকের মানসম্মত ব্লক দেওয়া হচ্ছে, কারণ একই জায়গাতে নতুন ব্লক আর পুরাতন ব্লক, 10 বছর আগের ব্লক আর নতুন ব্লক বানিয়ে দেওয়া হচ্ছে। এই বাঁধটা কিসের জন্য এটা আমরা জানি না। এটি কিভাবে পানি প্রবাহ নিশ্চিত করবে? আমার তো মনে হয় এই পানি প্রবাহ নিশ্চিত হবে না, বরঞ্চ এই পানি আটকে থাকবে, সেই আগের মতো ভাগাড়ে পরিণত হবে। যাতে সারা বছর প্রাকৃতিক পানি থাকে। এখানে আমরা কৃত্রিম পানি চাই না, আমরা চাই প্রাকৃতিক পানি, যেটা বর্ষার সময় পানি আসবে সেই পানিটা সারা বছর থাকবে। সেখানে শামুক, ঝিনুক, মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী সেখানে বসবাস করবে। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ঠিকাদার মেসার্স অ্যাপেক্স এন্টারপ্রাইজের কোনো কর্মকর্তা। পৌর প্রশাসক বলছেন, ঠিকাদার সহ সংশ্লিষ্টরা উপযুক্ত জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিম্নমানের ব্লকের বিষয়ে আমরা অলরেডি তাদেরকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা কিন্তু চিঠি দিয়ে দিয়েছি। এখন যদি তারা এই ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে হবে, গ্রহণ করতে হবে। শুরুতে প্রকল্পের ব্যয় 25 কোটি ধরা হলেও 2 বছর মেয়াদ বাড়ায় খরচ বাড়ে আরও 3 কোটি। সেপ্টেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বড় বড় প্রকল্প থেকে দুর্নীতি করে টাকা পাচারের কারণে মানুষের ওপর ঋণের বোঝা বাড়ছে বলে দাবি করেছেন বিশিষ্টজনেরা। শনিবার বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট এক সংলাপে এ দাবি করেন বক্তারা। সংলাপে অধ্যাপক মুশতাক এইচ খান বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহির অভাব রয়েছে। অতীতে অনেক ক্ষেত্রেই দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্নীতি দমনে করণীয় প্রসঙ্গে অধ্যাপক মুশতাক বলেন, দুর্নীতি কমাতে আরও নজরদারির প্রয়োজন। বর্তমানে যে ক্ষেত্রে যে ব্যবস্থা আছে সেগুলোকে আরও জোরদার করা যেতে পারে। অনুষ্ঠানে পিআইবি ডিজি বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বন্দোবস্ত হওয়ার কথা থাকলেও পুরনো পথেই হাঁটছে দেশের রাজনীতি। যে পুরনো শক্তি পালিয়ে গেছে, তাদের কাঠামোগুলো রয়ে গেছে, সেখানে নতুন লোক বসে গেছে। ফলে এই জায়গায় আমার ওই ফান্ডামেন্টাল জায়গাটা আসে যে আমরা সংস্কার করতে চাচ্ছি, কিন্তু অভ্যুত্থানের মধ্যে যে কথাটা এসেছিল সেটা আমরা ভুলে গেছি। কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে গেল তাই বলে কি আমার চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে গেল? মোটেও না। আমি যদি সেই নিয়মকানুনগুলোকে বাস্তবায়ন করতে চাই, কার্যকর করতে চাই, তাহলে আমাকে অ্যাকচুয়াল যেটা সাংগঠনিক ক্ষমতা।
ঋণখেলাপি কালো টাকার মালিক ও অর্থ পাচারকারীদের কাছ থেকে টাকা আদায় করে তা দুর্নীতির কর নামের নতুন করে এক রাজস্ব খাতে জমা করা উচিত, যা ভবিষ্যতে নৈতিক অর্থনীতি গড়ে তোলার ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার সকালে বিএফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় আরও বলেন, দেশে এখনও কর আহরণের পরিমাণ অনেক কম, তাই পরোক্ষ কর আদায়ের চেয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন তিনি। এছাড়া সরকারের ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনা গেলে করদাতারা কর দিতে উৎসাহিত হবে বলে মনে করেন তিনি। এ সময় দেশের অভ্যন্তরীণ ঋণের ওপর নির্ভর না করে বিদেশি ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানান তিনি। বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য সরকারি নীতির ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন প্রয়োজন। অবৈধ উপায়ে অর্জিত সম্পদকে আমরা জাতীয় রাজস্বে অর্থায়নের একটা উৎস হিসেবে নতুন একটা খাত সৃষ্টি করতে পারবো। এইটা একটা আমার বড় আকাঙ্ক্ষার ভিতরে একটা ছিল। এখন পর্যন্ত সেটার লক্ষণ এখনো দেখি নাই। যেগুলোকে জব্দ করা হলো সেগুলো বিক্রি করা, সেই টাকাটাকে বাজেটে রাজস্বতে নিয়ে আসা। দেশের ৫৫তম বাজেট দেওয়া হয়েছে আগামীকাল। অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটের আকার ৭,৯০,০০০ কোটি টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য থাকছে আলাদা বরাদ্দ। পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা হবে ৫ লাখ টাকা। বরাদ্দ থাকবে নির্বাচনের জন্য। রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবর্তন আসবে শুল্ক করে। ধনীদের কাছ থেকে বেশি কর আদায়ের প্রস্তাব করবেন অর্থ উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন তারা। আগামী বাজেটে গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ বরাদ্দ। প্রায় ১,৫০০ কোটি টাকার বরাদ্দ থেকে দেয়া হবে এককালীন অর্থ, মাসিক ভাতা, দেশ বিদেশে চিকিৎসা খরচ এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ। একই তহবিলের অর্থে তাদের জন্য ফ্ল্যাটও তৈরি করা হবে। আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য বাজেটে প্রায় ৬,০০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু শেষ পর্যন্ত এ খাতে থাকছে ২,০৮০ কোটি টাকা। বাজেটের আকার কমলেও অগ্রাধিকার দেয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, কর্মসংস্থান, মানুষের জীবনমান, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষায়। নতুন এডিপিতে উন্নয়ন বরাদ্দের দিক দিয়ে সবচেয়ে অগ্রাধিকার পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। যে বাজেটে অর্থের সব ব্যবহার, আগে বড় বড় বাজেট হয়েছে, বড় বড় এক্সপেন্ডিচার অ্যালোকেশন হয়েছে, বেশিরভাগ কিন্তু অর্থ আবার অপচয় হয়েছে, কারাপশন হয়েছে। মানুষের যে এদের উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমাহারে পৌঁছায়, যেটা এতদিন হয় না। এবার রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর প্রায় ৯২ ভাগই যোগান দেবে এনবিআর। এর অংশ হিসেবে উৎপাদন পর্যায়ে বেশ কিছু পণ্যে শুল্ক আরোপের পাশাপাশি বাড়ানো হতে পারে বেশ কিছু আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্কের পরিমাণ। আয়করের আওতা যেমন বাড়াতে হবে, ভ্যাটের আওতাটা কিন্তু বাড়াতে হবে। অনেকেই কিন্তু অনেক ব্যবসা, অনেক কিছু কিন্তু এখনো ভ্যাটের পরিপূর্ণ ভ্যাটের যে জায়গাটা সেটা কিন্তু মধ্যে নেই। ভ্যাটের আইন অথবা ভ্যাটের যে রুলস অ্যান্ড রেগুলেশনস সেখানে কিন্তু বড় ধরনের সমস্যা আছে। ব্যবসায়ীরা নানা ধরনের অভিযোগ করে, মাল্টিপল রেটস আছে, এগুলোকে একটা স্ট্রিমলাইন করা দরকার। আসছে বাজেটে সুখবর থাকছে কালো টাকার মালিকদের জন্য। এই অর্থ আবাসন খাতে বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে। কমতে পারে জমি ও ফ্ল্যাট রেজিস্ট্রেশন ফি ও কর হার, বাড়তে পারে করমুক্ত আয়সীমা। বরাদ্দ বাড়ছে সামাজিক নিরাপত্তা খাতে। বাজেটে ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ কমানো হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্যাসের সংকটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে শিল্প কারখানাগুলো। এছাড়া ব্যাংক ঋণের চড়া সুদের হার, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অনিশ্চয়তাও আছে। এমন পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে গতি আনতে আগামী বাজেটে কর্পোরেট কর কমানোর দাবি ব্যবসায়ীদের। তবে শর্ত শিথিল করা হলেও কর্পোরেট করের হার কমানো হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন সরকারের নীতি নির্ধারকরা। ব্যাংক ঋণের চড়া সুদহার, পর্যাপ্ত গ্যাসের অভাব ও এলসি সংক্রান্ত জটিলতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য। বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ২৬%, ফলে নানামুখী চাপে উদ্যোক্তারা। এছাড়া আছে উচ্চ কর্পোরেট কর।
বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কর্পোরেট করের হার 20 থেকে 25%, অন্যদের ক্ষেত্রে এই হার 27.5%। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের কর 40%। এমন পরিস্থিতিতে আগামী অর্থবছরের বাজেট দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। আমরা ব্যবসা ওরিয়েন্টেড করবো, কেউ কিছু ভাববে যে সে নাই, আমরা তো অনেক ওয়েবার বন্ধ করে দেবো, অনেক লোক যারা ওয়েবার পাচ্ছে তারা তো নিশ্চয়ই খুব খুশি হবে না। প্রণোদনা ডেফিনেটলি, যেটা আমি বলছি যে হয়তো আপনার অন্য কর্পোরেট ট্যাক্সে কিছুটা দেওয়া যায় কিনা। ব্যবসায়ীরা বলছেন চলতি অর্থবছরে কর্পোরেট কর কমানো হলেও কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাতে ব্যবসায়ীদের কোনো লাভ হয়নি। এবার তাই এক্ষেত্রে ছাড় চান তারা। কর্পোরেট কর হার একটু কমাতে পারলে ভালো হয়, তাহলে ফরেন ইনভেস্টমেন্টটা বেশি হয়। তারা অনেক যখন বিদেশি ইনভেস্টররা আসে তারা জিজ্ঞেস করে আমাদের কর্পোরেট ট্যাক্স কত, রেটটা কত। যৌক্তিকভাবে যদি একটা লেজিট রিজন দিয়ে তারা করেন, অবশ্যই এই জিনিসটা সামনের দিকে আগাতে হলে রেভিনিউ বাড়াতে হবে। তবে কর হার না কমিয়ে আদায়কৃত রাজস্ব দিয়ে কাঠামোগত পরিবর্তনের তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে এই মুহূর্তে কর্পোরেট কর যা আছে, এই মুহূর্তে এটা কমানোর মতো যথেষ্ট যুক্তি নাই। সরকারকে তো এই জায়গায় যদি বিনিয়োগগুলো করতে হবে ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য, সেটার জন্য তো রাজস্ব আসতে হবে, তা নাহলে তো আর এই উন্নয়ন, এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে উন্নয়ন, সেটা তো করা যাবে না। বিনিয়োগে গতি আনতে স্থিতিশীল রাজনৈতিক ও ব্যবসার পরিবেশ তৈরির আহ্বান উদ্যোক্তাদের। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেটে আমদানি পর্যায়ে প্রায় 150 পণ্যের 1 থেকে 2% হারে অগ্রিম আয়কর বসানোর পরিকল্পনা সরকারের। খাদ্যপণ্যের পাশাপাশি পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে এই কর বসানো হবে। কর বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বাড়ার শঙ্কা রয়েছে। উৎসে কর বিধিমালা 2024 অনুযায়ী এইচএস কোডযুক্ত 189টি আমদানি পণ্যে কোনো উৎসে কর নেই। এছাড়া ভুটান থেকে আমদানি হওয়া 33টি পণ্যেও নেই কোনো উৎসে কর। আগামী 2025-26 অর্থবছরে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, তুলাসহ পোশাক শিল্পের কাঁচামাল, চিকিৎসা সরঞ্জাম, তথ্য প্রযুক্তি খাতের পণ্য, শিল্প খাতে ব্যবহৃত রাসায়নিক সহ বিভিন্ন খাতে বসবে অগ্রিম আয়কর। এসব আমদানি পণ্যে অগ্রিম আয়কর নিলে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি ভোক্তার ব্যয় বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সরকারকে তারা 1% থেকে 2% দিবে, কিন্তু মানুষের বেলায়, মানুষ যখন ক্রয় করছে, মানুষের বেলায় যখন এটা প্রয়োগ করবে, তখন দেখা যাবে মানে এটা অনেক গুণ বেশি তারা সেখানে চার্জ করবে। তো তাদের হাতে কেন আপনি অস্ত্র ছেড়ে দিলেন? যে সমস্ত নিত্য পণ্যের ক্ষেত্রে সেটা অবশ্যই এটা নেতিবাচক প্রভাব পড়বে। রাজস্ব আয় বাড়ানো এবং ভ্যাট আদায়ে চলমান অনিয়ম ও ফাঁকি পুষিয়ে নিতে এই উদ্যোগ নিচ্ছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন অগ্রিম আয়করের ক্ষেত্রে তা পরে সমন্বয়ের নিয়ম থাকলেও বাস্তবে তা প্রায় অসম্ভব। নেগেটিভ ইম্প্যাক্ট তো হবেই, কারণ এআইটি বসাইলে ইউজার এন্ডে আইসা একটা জিনিসের প্রাইস তো বেড়ে যায়। এরাও যেটা বলতেছে যে হ্যাঁ আমরা সব এআইটি এগুলি অ্যাডজাস্ট হয় পরে, আসলে কিন্তু সব অ্যাডজাস্ট হয় না। ব্যবসায়ীদেরও ধরেন আমাদের গাফিলতির কারণে অনেক সময় আমরা অ্যাডজাস্ট করি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্তের অংশ হিসেবে শূন্যকর সুবিধা থেকে সরে আসতে জাতীয় রাজস্ব বোর্ডের এমন উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।